মিডিয়া যারা আপনারাও একটা কিন্তু এর জন্য বিশাল বড় অপরাধী। আপনারা ভালোভাবে কোনো খবর কভারেজ করছেন না। আপনারা রাজনৈতিক দলের কাছে মাথা নত করে নিচ্ছেন। আপনারা দুর্নীতির বিরুদ্ধে কোনোভাবে আপনারা লড়াই করছেন না। আপনারা মিডিয়া মানে আপনারা প্রত্যেকে জনগণের প্রথমে আপনারা প্রতিনিধি, জনগণের প্রতিনিধিত্ব আপনারা খুব কম করছেন। আপনারা জনগণকে শুধু প্রশ্ন করতে জানেন, কিন্তু আপনারা পাওয়ারকে আপনারা প্রশ্ন করতে জানছেন না। আপনারা এটা প্রশ্ন করতে পারেন না যে আমরা কি যোগ্য কি অযোগ্য, এটার আমরা কতবার করে প্রমাণ দেব? সেটাই তো প্রশ্ন তোলা হচ্ছে। সেটা আমরা কতবার করে প্রমাণ দেব? একজন হাইকোর্টের বিচারপতি উনি একটা রায় দিলেন, এবার সেটা যদি ডিভিশন বেঞ্চে বা হায়ার কোর্টে খারিজ হয়ে যায়, তাহলে উনার যোগ্যতার প্রমাণটা কে দেবে? উনি তাহলে টুকে আজকে ভারতবর্ষের যিনারা জজ দালালি করছেন কেন? আজকে আপনি জজ আছেন, আপনি সেই আইন ব্যবস্থাকে কলঙ্কিত করে আপনি কালকে পার্টিতে জয়েন করছেন, কালকে বিভিন্ন দলের নাম লিখাচ্ছেন। এটা কিসের জন্য হচ্ছে? এটা গণতন্ত্রকে ধ্বংস করার একটা সব থেকে বড় ষড়যন্ত্র। একজন চাকরি প্রার্থী, সম্ভবত যার চাকরি বাতিল হয়েছে, তিনি কিভাবে কথা বলছেন মিডিয়ার সঙ্গে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সম্পর্কে কি ধরনের মন্তব্য প্রকাশ করছেন, সেটা দিয়েই আজকের পর্ব শুরু করলাম। কেন পর্ব শুরু করলাম? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, সুপ্রিম কোর্টে শুনানি হবে। যখন আপনারা দেখছেন সম্ভবত তখন সেই শুনানি পর্ব হয়তো শুরুও হয়ে গিয়েছে, কিন্তু আপনারা যারা শুনলেন ভালো করে, এই যে চাকরি হারা একজন ছাত্র যে ভাষায় মিডিয়াকে আক্রমণ করছিলেন, এবং শুধু তাই নয়, যেভাবে বিচারপতিদের আক্রমণ করছিলেন, বলছিলেন ওরা টুকে পাশ করেছে, এই ধরনের বিভিন্ন কুরুচিকর মন্তব্য করছিলেন, যেটা এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে দেখা যায়নি। এবং ওই ছাত্র বা চাকরিহারা ছাত্রের বক্তব্য শুনে কোথাও মনে হচ্ছিল না যে তিনি একটা রাজনৈতিক বক্তব্য রাখছেন না। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দলের পছন্দ হয়েছে এই ধরনের বক্তব্য, এবং শাসক দলের বিভিন্ন রকমের ফ্যান ক্লাব থেকে এই ভিডিওটি শেয়ার করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ছাত্রছাত্রীরা কতটা বিরক্ত, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কথা বলছেন, ছাত্রছাত্রীরাও সেই ধরনেরই কথা বলছেন। আপনাদের বলেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত যে ভাষায় কলকাতা হাইকোর্টকে আক্রমণ করছেন, তিনি অনেক ক্ষেত্রেই বলছেন যে আমি বিচারকদের নিয়ে কিছু বলবো না, আমি বিচারপতিদের নিয়ে কিছু বলবো না, কিন্তু রায় নিয়ে সমালোচনা করার অধিকার আমার আছে। তার পরক্ষণে সঙ্গে সঙ্গে বিচারপতিদের উদ্দেশ্যে বলছেন যে বাবুরা সরকারি গাড়ি চাপছেন, সরকারি টাকায় খাচ্ছেন, তার উপরে এক খোঁচায় এইভাবে চাকরি কেড়ে নিচ্ছেন। এবং এই ধরনের ক্রমাগত বলা মন্তব্যের পরেও যেভাবে নীরবতা দেখিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই কারণেই আপনাদের বলেছিলাম দেখবেন যে সমাজের বিভিন্ন স্তরে কিন্তু এই কলকাতা হাইকোর্টের অগ্রহণযোগ্যতা কিংবা অনাস্থা বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে, এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেগুলোকে ছড়িয়ে দেওয়া হবে। তার একটি প্রমাণ দেখিয়েই আজকে আপনাদের সামনে শুরু করলাম। এতদিন পর্যন্ত ছাত্রছাত্রী ছেড়ে দিন, রাজনৈতিক নেতাদেরই কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নিয়ে বলার কোনো এখতিয়ার ছিল না, বা সেই ধৃষ্টতাও কেউ দেখায়নি। কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে সকলেই একেবারেই বিচারপতিদের নিয়ে টুকে পাশ করেছে কিনা এই ধরনের কদর্য ভাষায় আক্রমণ করতে পিছিয়ে আসছে না। সৌজন্যে সম্ভবত আমাদের এই রাজ্য প্রশাসন তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী, যিনি এই পথ দেখিয়েছেন, এবং অবশ্যই সৌজন্যে কলকাতা হাইকোর্ট এই পথ দেখানোর পরেও সমাজের একটি অংশে কলকাতা হাইকোর্টের ওপর অনাস্থা তৈরি হচ্ছে জেনেও দিনের পর দিন তারা নীরব থেকেছেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আমরা বলি না মানুষ খেকো বাঘ, সুন্দরবনের লোকেরা বলে, আর এখন লোকে বলছে মানুষ খেকো ভাজপা। চাকরি দেখলেই খেয়ে নিচ্ছে, চাকরি দেখলেই খেয়ে নিচ্ছে, চাকরি দেখলেই খেয়ে নিচ্ছে। এটা ছেড়ে আমরা বলবো না কথা, আমরা সবার সাথে আছি। কে কোন পন্থী আমার জানবার দরকার নেই, আমি চাকরিপন্থী। তাই মনে রাখবেন, আরো 10 লক্ষ চাকরি দেওয়ার মতো আমাদের ভ্যাকেন্সি আছে। আমরা দিতে গেলেই বিজেপি এখন সব এজেন্সিকে কিনে নিয়েছে। শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। চাকরি খেকো বিজেপির বক্তব্য তিনি বলছিলেন, এবং বলছিলেন কারা কোন পন্থী তিনি জানেন না, তিনি চাকরিপন্থী।
এবং সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু চাকরিপন্থী, কিন্তু সেই চাকরি নিয়ম মেনে হবে না মানুষের কাছ থেকে কষ্টার্জিত টাকা তুলে অনৈতিকভাবে প্রতারিত করে সেই চাকরি হবে, সে ব্যাপারে কিন্তু এই সরকার কোনো গ্যারেন্টি দেয়নি, দেবে না। এবং আগামী দিনেও চাকরি হলে যে স্বচ্ছভাবে চাকরি হওয়ার কোনো কথা মুখ্যমন্ত্রী বলছেন এমনটা আপনারা শুনবেন না। উপরন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে স্পষ্ট যে আরো 10,000 চাকরি তার কাছে নাকি রয়েছে, তিনি সেই চাকরি দিতে পারেন, কিন্তু দিতে পাচ্ছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর বিজেপির জন্য আর কলকাতা হাইকোর্টের একাংশের জন্য। তার কারণ তারা চাকরি দিলেই খেয়ে নিচ্ছেন। তার মানে সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পরেও যে ধরনের চাকরি দেবেন সেগুলো কি এই অনৈতিক নৈতিক মিশিয়েই চাকরি দেওয়ার কথা বলছেন? যদি নৈতিকভাবে চাকরি দেওয়ার কথা হয় তাহলে 34 বছরের বাম জামানায় একটা ছেলেও চাকরি হারিয়েছে কিংবা 34 বছরের বাম জামানায় কোনো প্যানেল বাতিল হয়েছে, এই রকম নজির কি পশ্চিমবঙ্গে রয়েছে? মানে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তিনি এইভাবেই সরকার পরিচালনা করবেন? চাকরি 10 লক্ষ সত্যি সত্যি তিনি দিতে পারেন, কিন্তু কিভাবে চাকরি দেবেন? যেমন ব্রাত্য বসু বলেছিলেন, কে চাকরি পাবে? তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে। কিভাবে চাকরি পাবে সে আমি বলবো না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই একই দিক নির্দেশ করতে চাইলেন? বলছে বিজেপি কেস করেছে তাই চাকরি দিতে পাচ্ছি না। কেস কিসে আছে? 9, 10, 11, 12 पे केस আছে। কেস তো পাবলিক সার্ভিস কমিশনে নেই, চাকরি নেই কেন? স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে নেই, চাকরি হয় না কেন? মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস নেই, চাকরি হয় না কেন? কোঅপারেটিভ সার্ভিস কমিশনে কেস নেই, চাকরি হয় না কেন? 3 লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ হয় না কেন? উত্তর দিতে পারবেন? যে সরকারের দুর্নীতির জন্য আজকে এই পরিস্থিতি সৃষ্টি হলো, কি করে ভাবতে পারা যায় একটা রাজনৈতিক দল সেটাকে হাতিয়ার করে নিজেদের ভোট চাইতে পারে? রাজ্যের দুর্নীতি সম্পর্কে, বিশেষ করে শিক্ষক নিয়োগের দুর্নীতি সম্পর্কে তৃণমূল কংগ্রেসের যখন মৌন থাকা বা নীরবতা থাকায় মানুষ এক্সপেক্ট করে, এটাকে রাজনৈতিক হাতিয়ার করে উল্টে বিজেপি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কলকাতা হাইকোর্টের দিকে বল ঠেলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী। যে দায়ভার তার নিজের এবং নিজের সরকারের নেওয়া উচিত, অনেকেই বলছেন এই দায়ভার নিয়ে তার পদত্যাগ করা উচিত। তার কারণ এই ধরনের বিনজির ঘটনা পশ্চিমবঙ্গ ছাড়ুন ভারতবর্ষের বুকে ঘটেনি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাটাকে নিজের দলের সুবিধার্থে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। একটা সরকার দুর্নীতি করলো, সেই দুর্নীতির দায়ে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো এই ধরনের নেতা মন্ত্রিত্বরা এখনো পর্যন্ত জেলে বন্দী রয়েছে। তারপরেও সরকার নিজেদের ভূমিকাকে সম্পূর্ণ অস্বীকার করে বাকি সমস্ত ইনস্টিটিউশন বা পার্টির দিকে ক্রমাগত তোপ দাচ্ছেন। এবং শুধুই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এমনটা নয়, একটা বড় অংশের মানুষ তাতে আস্থাও রাখছেন। যেমনটা প্রথমেই আপনাদের দেখিয়ে শুরু করলাম, যে ভাষায় মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্ট বা বিচারপতিদের নামে বিভিন্ন কথা বলছেন, যারা চাকরি হারিয়েছেন তাদেরও একটি অংশ এই ধরনেরই কথা বলছেন। সম্ভবত যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছিলেন এবং যাদের চাকরি বাতিল হয়েছে তারা খুব ভালোভাবেই জানেন যে বিজেপি, সিপিএম, কংগ্রেসে আস্থা রাখলে তারা কোনোদিনই সেই হারানো চাকরি তাদের ফিরিয়ে দেবে না। একমাত্র ভরসা তাদের হতে পারে তৃণমূল কংগ্রেস। কারণ বারবার তৃণমূল কংগ্রেস বলে এসেছে যে আমরা কারুর চাকরি যাক এটা চাই না, অর্থাৎ যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে তাদেরও চাকরি যায়, এটা তৃণমূল কংগ্রেস চায় না। সেই ক্ষেত্রেই সম্ভবত যে ভিডিওটা দেখিয়ে শুরু করলাম, এই ধরনের তো প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন এবং সেটাও তাদের কষ্টার্জিত টাকা। আজকে যখন তাদের চাকরি চলে গেল এবং টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রীকেই তারা একমাত্র পাশে পাচ্ছেন, যিনি বলছেন যে না, এই টাকা এইভাবে ফিরিয়ে দেওয়া যায়। যারা শ্রম দিয়েছে তাদের শ্রমের টাকা তারা কি করে ফিরিয়ে দেবেন? সেই কারণেই হয়তো যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছিলেন তারা এখনো পর্যন্ত এই রাজ্য সরকারের পাশেই দাঁড়াচ্ছে। তার কারণ আর অন্য কোনো রাজনৈতিক দল তাদের পাশে খুব নৈতিক কারণে দাঁড়াবে না। তার কারণ চুরি করে চাকরি পাওয়ায় নৈতিকভাবে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। ভাবছেন এই তোলামূল আর এই ঠগি পিসি থাকবে?
কয়েক মাসের মধ্যে ঠগি পিসিকে যদি প্রাক্তন না করতে পেরেছি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। বিশ্বাস করেন তো? 65,000 মুসলমান ভোট নন্দীগ্রামে দাঁড়াতে এসেছিল, যে এরা তো আমার তেজপাতা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রত্যেকটি জনসভা থেকে মুখ্যমন্ত্রীর করা এই সমস্ত প্রশ্নের একের পর এক জবাব দিচ্ছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলার মানুষ কোন দিকটাকে সত্যি সত্যি গ্রহণ করছেন আর কোন দিকটাকে বর্জন করছেন। যে সরকারের আমলে দুর্নীতি হলো, সেই রাজ্য সরকারই যখন জাস্টিফাই করছে যে এতগুলো চাকরি চলে যাওয়া অন্যায়, তখন মানুষ কি আরো একবার যাদের জন্য চাকরি পেয়েও হারালেন তাদের কথার ওপর ভরসা রাখবেন, নাকি আর যে কোনো দলের ওপর মানুষ ভরসা রাখতে পারে, এমনকি নোটাই পর্যন্ত মানুষ ভোট দিতে পারে, কিন্তু যে রাজনৈতিক দল এই দুর্নীতি করলো সরকারের মধ্যে থেকে তাদেরকে বর্জন করার সিদ্ধান্ত নেবে, এটাই কিন্তু পশ্চিমবঙ্গের আগামী দিনের ভাগ্য লিখে দেবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2 দফায় ভোট হয়েছে, অর্থাৎ 2টো ফেজে ভোট হয়েছে, আর ওদের ফেসের অবস্থা খারাপ। ফেজ মানে PHAC ফেজ, আর ফেস বানান বললেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ মুখমণ্ডল FAC ফেস। শুনুন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। এখন ওরা ঘাবড়ে গেছে, 2টো ফেজ হয়ে গেছে, তাতেই ফেজ শুকিয়ে গেছে। ফেজ মানে PHAC ফেজের কথা বলছি আমি, আর FAC ফেজ মানে মুখমণ্ডল শুকিয়ে গেছে 2টো ফেজে। আর যতগুলো ফেজ হবে দেখবেন কমতে 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 इसी बार 200 भी नहीं होगा पार, এটা মাথায় রাখবেন। তিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী, ভুল হতেই পারে যে কোনো মানুষের, কিন্তু ওই সমস্ত চর্চাগুলো মঞ্চের ওপর থেকে না করলেই নয়। তার কারণ হয়তো রাজনৈতিকভাবে বক্তব্য বলতে গেলে ভুলচুক হয়ে যায়, তাই কি দরকার এইভাবে বক্তব্য বলতে গিয়ে FAC ফেস এই ধরনের বক্তব্যগুলো সাধারণ মানুষের কাছে বোধহয় না পৌঁছালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান কিছুটা বাড়বে। আপনারা জানেন শুভেন্দু অধিকারীও বিভিন্ন জায়গায় বলছেন যে 30 বা 35টি সিটে বিজেপি জয়লাভ করবে। এর আগে অমিত শাহ এসেও সেই বক্তব্য দিয়ে রেখেছিলেন। আসলে ইম্পর্টেন্ট হচ্ছে কে জয়লাভ করছে সেটা না। তৃণমূল কংগ্রেস এত বড় দুর্নীতি করার পরেও এবং সন্দেশখালির মতো বিভিন্ন ঘটনা, নারী নির্যাতন থেকে অস্ত্র উদ্ধার, বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ, এছাড়াও চাকরি ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি প্রকাশ্যে এসেছে, একাধিক নেতামন্ত্রীদের জেল যাত্রা, এই সমস্ত জিনিসগুলো দেখার পরেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গের মানুষ সত্যি সত্যি যদি এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের সরকারকে যদি আস্থা রাখে, তাহলে বুঝতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো মানুষ বেশি করে গ্রহণ করছে। কলকাতা হাইকোর্ট সম্পর্কে যতই তিনি নিন্দা বা গালিগালাজ করুক না কেন, মানুষ কিন্তু বিচার ব্যবস্থা থেকে মুখ্যমন্ত্রীর কথাই বেশি আশ্বস্ত হচ্ছেন, এমনটা কিন্তু প্রতিফলিত হবে যদি ভোট তৃণমূল কংগ্রেসের ফেভারে যায়। তাই এত দুর্নীতি, চুরি সবকিছু দেখার পরেও যদি সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মানুষ এই চুরি দুর্নীতির ওপরই আস্থা রাখে, তাহলে বিশ্বাস করুন আর বোধহয় পশ্চিমবঙ্গের ঘুরে দাঁড়ানোর কোনো পথ থাকবে না। তার কারণ স্ব ইচ্ছায় আমরা যে পথ চুজ করছি তার জন্য আগামী 10 বছরের পরিণতি এই আমাদেরই ভুগতে হবে। ঠিক যেমন চাকরি চুরি হয়ে যাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পরিবার বা তার তৃণমূল পরিবারের কোনো সদস্যকে কিন্তু ভুগতে হচ্ছে না, ভুগতে হচ্ছে কিন্তু সাধারণ মানুষকে। তাই আগামী দিনেও যদি আমরা এই সমস্ত চুরি দুর্নীতির ওপর বেশি করে আস্থা রাখি, তাহলে এই যে 26,000 বা তাদের পরিবার যেমন এখন ভুক্তভোগী, আগামী দিনে এই সংখ্যাটা কয়েক লাখ, কয়েক কোটি ছাড়িয়ে গেলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে। সত্যি সত্যি কি ন্যায় বিচার পাবে ওই 26,000 নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে কি রায় দিতে পারবেন সুপ্রিম কোর্ট, সেদিকেই তাকিয়ে বাংলার জনগণ। এখনকার মতো এখানে শেষ করলাম।